স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হয়তো সকলেই শুনেছেন যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে আহমেদাবাদ এয়ারপোর্ট, বল্লভভাই প্যাটেল এয়ারপোর্টে। তো সেই যে ইনভেস্টিগেশনের সময় একটা জিনিস শুনতে পেয়েছেন যে ব্ল্যাক বক্স। তো এখানে এইটা নিয়ে আলোচনা করবো যে ব্ল্যাক বক্স কি, কিভাবে এটি কাজ করে, এবং এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে ব্ল্যাক বক্সটা কতটা কানেক্টেড, এবং কি কি ইনফরমেশন এই ব্ল্যাক বক্স থেকে আমরা পেতে পারি, বা ইনভেস্টিগেটিং যে অফিসাররা আছেন, তারা যারা তদন্ত করছেন তারা কি তদন্ত তথ্য এখান থেকে পেতে পারেন। তো তার আগে জেনে নেবো যে রিসেন্ট আপডেট কি আছে আহমেদাবাদ প্লেন ক্র্যাশে। তো রিসেন্ট যে আপডেট, আপনারা সকলে জানেন যে বোয়িং কোম্পানির যে 787 ড্রিম লাইনার প্লেন, এবং ফ্লাইট নাম্বার হচ্ছে ফ্লাইট AI-171, এবং সেটা ছিল আহমেদাবাদ থেকে লন্ডন গতিক এয়ারপোর্টের থেকে 12ই জুন 2025-এ। এরপর কি হয় না, টেক অফের কিছু সেকেন্ড পরই বা কিছু মিনিট পরই সেটা একটা হোস্টেল, বিজে মেডিকেল কলেজের যে হোস্টেল, তার ছাদে গিয়ে ক্র্যাশ হয়। কোথায় না, মেঘানী নগর, ওই এয়ারপোর্টের পাশে যে মেঘানী নগর আছে সেখানে। তারপরে এখানে তথ্য পাওয়া যাচ্ছে যে এখানে টোটাল যে প্যাসেঞ্জার ছিল সেখানে তো 232 জন প্যাসেঞ্জার এবং 10 জন ক্রিউ মেম্বার ছিল। সুতরাং 242 জন মেম্বার ছিল ওই প্লেনের মধ্যে। এবং এছাড়াও 242 জন ছাড়াও যেখানে আর কি প্লেন ভেঙে পড়ে সেখানে আরো 38 জনের নিহত হওয়ার ঘটনা শুনতে পাওয়া যায়। টোটাল নিহত সংখ্যা হচ্ছে 280। এটা হচ্ছে রিসেন্ট খবর। তো এরপরে যেটা ইনভেস্টিং অফিসাররা যেটা খুঁজছে, যেটা আপনারা শুনেছেন যে ব্ল্যাক বক্স, এই ব্ল্যাক বক্স সম্পর্কে এবার আলোচনা করব। এই যে ব্ল্যাক বক্স, এটা হচ্ছে দুটো আলাদা ডিভাইস যেটা প্লেনের মধ্যে ইনস্টল করা থাকে। দুটো আলাদা ডিভাইস যেটা প্লেনের মধ্যে ইনস্টল করা থাকে, এবং এর মধ্যে একটা হচ্ছে যেটা ফ্লাইট ডেটা রেকর্ডার এবং আরেকটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার। সুতরাং এই দুটো যে যন্ত্র, এই দুটো যন্ত্র নিয়ে এই যে ব্ল্যাক বক্স সেটা তৈরি করা হয়। এরপর আসতে হচ্ছে এই যে ব্ল্যাক বক্স, নামের মধ্যে ব্ল্যাক কথাটা থাকলেও এর রং কিন্তু কালো নয়, এর রং হচ্ছে অরেঞ্জ বা কমলা। তাহলে এই যে ফ্লাইট ডেটা রেকর্ডার যেটা আছে, ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে বুঝতে পারছেন ফ্লাইট মানে হচ্ছে প্লেনের যে খবরাখবর, প্লেনের যন্ত্রাংশ জনিত যেসব খবরগুলো রয়েছে সেগুলো এর মাধ্যমে রেকর্ড হয়। তো এখানে হচ্ছে কি না, পারপোজ হচ্ছে রেকর্ড টেকনিক্যাল প্যারামিটার্স অফ দ্য ফ্লাইট। কি কি ক্যাপচার হয় এখানে ইনফরমেশন? অ্যালটিটিউড মানে হচ্ছে কতটা উচ্চতাতে প্লেনটা উঠছিল সেটা। এয়ার স্পিড মানে বাতাসের গতিবেগ কতটা ছিল। হেডিং কোন দিকে মুখ ছিল সেটার উপর, মানে প্লেনের হেডিং কোন দিকে ছিল। ইঞ্জিন পারফরমেন্স, ইঞ্জিনের মধ্যে কোনো রকম ত্রুটি বা আহ, ত্রুটি ছিল কিনা, ইঞ্জিনের অবস্থা কিরকম ছিল সেই পরিস্থিতিতে, সেগুলো নিয়ে এই যে রেকর্ডার সেখানে রেকর্ড হয়। এই যে ডিউরেশন, অর্থাৎ কত ঘন্টা, 25 ঘন্টা ডেটা এ সেভ করে রাখতে পারে এই ফ্লাইট ডাটা রেকর্ডার। এরপর আছে ককপিট ভয়েস রেকর্ডার। ককপিট ভয়েস রেকর্ডার বলতে বোঝাচ্ছে ককপিটে যারা বসে থাকেন তাদের ক্ষেত্রে তাদের যে কথোপকথন, তাদের যে আলোচনা, তাদের যে ডিসিশন মেকিং, তাদের যে কোনো রকম স্ট্রেসে ছিলেন কিনা সেই যে রেকর্ড সেটা করা হয় এই ককপিট ভয়েস রেকর্ডারের দ্বারা। কি বলছে না, পারপোজ হচ্ছে রেকর্ডস অডিও ফ্রম দ্য ককপিট, ক্যাপচার্স ইনফরমেশন লাইক, মানে কি কি ধরনের তথ্য এরা এখানে সংগ্রহ হয়। পাইলট কনভারসেশন, মানে পাইলটদের মধ্যে কি কি কথোপকথন চলছে। রেডিও কমিউনিকেশন কিরকম ছিল সেই মুহূর্তে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর আসছে অ্যাম্বিয়েন্ট সাউন্ড, যেমন আছে লাইক অ্যালার্মস, ইঞ্জিন নয়েজ, আর কোনো মেকানিক্যাল ত্রুটি সেখানে রয়েছে কিনা সেগুলো রেকর্ড করা হয়। এবং এর যে ডেটা সেটা থাকে হচ্ছে লাস্ট 2 ঘন্টার ডেটা এর মধ্যে সেভ থাকে। এবং যেটা হচ্ছে যে পুরোনো মডেল যেটা ছিল সেটা 30 মিনিট পর্যন্ত ডেটা স্টোর করে রাখতে পারতো, সুতরাং সেটা আপগ্রেড হয়ে এখন 2 ঘন্টা, লাস্ট যে 2 ঘন্টা ইনসিডেন্টের 2 ঘন্টার যে লাস্ট মোমেন্ট সেটাকে ও রেকর্ড করে থাকে। এই কনস্ট্রাকশন ডিউরেবিলিটিতে যাওয়ার আগে আগে একটু দেখে নিন যে ব্ল্যাক বক্স কিরকম। এটা এটা হচ্ছে একটা ব্ল্যাক বক্সের ছবি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্লাইট ডাটা রেকর্ডার, এটা অংশটা হচ্ছে ফ্লাইট ডাটা রেকর্ডার, এবং এই যে অংশটা দেখছেন এটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার। তো এখানে যে ফ্লাইট ডাটা রেকর্ডার রয়েছে তার মধ্যে আন্ডার ওয়াটার লোকেটার বিকন রয়েছে। এই আন্ডার ওয়াটার লোকেটার বিকনটা কি করে না, এটাকে জিপিএস এর মাধ্যমে এটাকে খুঁজতে সাহায্য করে। কোনো
কোনো জায়গায় ঘটনাস্থল হয়তো যে প্লেন দুর্ঘটনা ঘটলো, তো সেখান থেকে এই যে ব্ল্যাক বক্স রয়েছে সেটাকে খুঁজতে সাহায্য করে এই আন্ডার ওয়াটার লোকেটর বিকন। এখানে আন্ডার ওয়াটার কথা মানে এসেছে এই কারণের জন্য, কারণ প্লেন ক্র্যাশ যদি জলের মধ্যে হয় বা কোনো কোনো জলাশয়ের মধ্যে যদি হয় বা জলের উপরে যদি প্লেন গিয়ে পড়ে, তাহলে সেক্ষেত্রে এটাকে লোকেট করা সম্ভব হয়। জলের নিচে তো আর মানুষ সেখানে খুঁজে পাবে না, তো সেই জিপিএস লোকেটারের মাধ্যমে এই যে ব্ল্যাক বক্সটা রয়েছে এটাকে খুঁজে পাওয়া যায়। এটা যে মানে যেসব ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তার মধ্যে স্টেনলেস স্টিল, টাইটানিয়াম মেমোরি ইউনিট ক্যান উইথস্ট্যান্ড ইম্প্যাক্ট 3400 টাইমস ফোর্স অফ গ্র্যাভিটি অ্যান্ড টেম্পারেচার আপ টু 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে একটা বেশ শক্তিশালী ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়, যেটা কি না একটা উচ্চ তাপ এবং উচ্চ চাপ সেটাকে উপর সহ্য করতে পারবে। ফলে কি হবে না 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত 60 মিনিট পর্যন্ত এটা টিকে থাকতে পারবে, যাতে এটা যে তথ্যগুলো সেগুলো যাতে নষ্ট না হয়ে যায়। এবং এটাকে যদি ইনস্টল করা হয় কিনা, ব্ল্যাক বক্স কে ইনস্টল করা হয় সবসময় প্লেনের পেছন সাইডে, পেছনের দিকে। কারণ কি না, যখন প্লেন দুর্ঘটনা ঘটে তখন প্লেনের যে অগ্রভাগ সেটাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়, কিন্তু পেছনের দিকে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়। যে কারণের জন্য যাতে ব্ল্যাক বক্সটা অক্ষত অবস্থায় থাকে, যাতে সেখান থেকে পরে ইনভেস্টিগেশনের মাধ্যমে তথ্যগুলো পাওয়া যায়, সে কারণের জন্য সেটাকে ইনস্টল করা হয় কোথায় না, প্লেনের পেছনের অংশে। কনস্ট্রাকশন এন্ড ডিউরেবিলিটি আপনাকে ইমেজের মাধ্যমে বুঝিয়ে দিলাম। ক্র্যাশ ইম্প্যাক্ট, হিট ইম্প্যাক্ট আমি বলে দিলাম আপনাকে। প্রেসার, ওয়াটারপ্রুফ, এটা প্রায় 6000 মিটার মানে 6 কিলোমিটার ডেপথ পর্যন্ত এটা টিকে থাকতে পারবে, বা সেই প্রেসারটা, জলের যে প্রেসারটা সেটাকে সহ্য করে নিতে পারবে। এটা হচ্ছে লোকেশন বিকন, যেটা বললাম, মানে যেটা জিপিএস এর কাজ করে, যেটা আন্ডার ওয়াটার লোকেটর বিকনের সঙ্গে যুক্ত থাকে এবং হচ্ছে কিনা অ্যাক্টিভেটেড অন কন্ট্যাক্ট উইথ ওয়াটার। এটা হচ্ছে শুধুমাত্র যখন প্লেন ক্র্যাশ জলের উপরে হয়, তখন যখনই জলের কন্ট্যাক্টে এই যে ব্ল্যাক বক্সটা আসবে, তখন এই লোকেটর বিকনটা কি হবে না অ্যাক্টিভেট হয়ে যাবে, যার ফলে কি হবে সেখান থেকে একটা সিগন্যাল পাওয়া যাবে, এমিট পিঙ্গিং সিগন্যালস এভরি সেকেন্ড। এবং এর যে ব্যাটারি লাইফ সেটা হচ্ছে 30 দিন পর্যন্ত থাকে। এর কি কাজ? লোকেটর বিকন আমি আগে বললাম আপনাকে যে হেল্পস সার্চ টিমস লোকেট দ্য বক্স, মানে যে সার্চ টিম আছে তাদেরকে এই যে বক্সটা কোথায় রয়েছে সেটাকে খুঁজে পেতে সাহায্য করে। এরপর আসছে আফটার ক্র্যাশ। ধরুন দুর্ঘটনা ঘটলো, ঘটে যাওয়ার পর সেখানে কি কি ধরনের ইনভেস্টিগেশন চলে, কোন কোন পদ্ধতিতে বা কোন কোন স্টেপের মাধ্যমে সেই ইনভেস্টিগেশন এগোয়। তাহলে হচ্ছে কি না, ইনভেস্টিগেশন রিকভার অ্যান্ড অ্যানালাইজ ব্ল্যাক বক্স ডেটা টু ডিটারমাইন সিকোয়েন্স অফ ইভেন্টস। এবার সেই সিকোয়েন্স গুলো কি আছে না, পাইলট রেসপন্স, মেকানিক্যাল ও সিস্টেম ফেলিয়ার্স অ্যানালিসিস ক্যান টেক উইকস অর মান্থস, এটা পরে আসছি। এবার স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস প্রসেস। ফার্স্ট যে স্টেপটা আছে সেটা হচ্ছে রিকভারি। রিকভারি মানে ওই যে দুর্ঘটনা যে স্থল সেখান থেকে এই যে ব্ল্যাক বক্স সেটাকে খুঁজে বের করার যে পদ্ধতি বা যে খুঁজে বের করা হয় সেটাকে বলা হচ্ছে রিকভারি। এখানে দেখুন লেখা আছে ব্ল্যাক বক্সেস আর লোকেটেড ইউজিং আন্ডার ওয়াটার লোকেটর বিকনস। এবার আছে কিনা, ওয়ান্স ফাউন্ড দে আর কেয়ারফুলি ট্রান্সপোর্টেড টু আ স্পেশালাইজড ল্যাব অফেন অপারেটেড বাই আ ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি লাইক NTSB in the US, BEA in France and BGCA in India। তাহলে এই যে ব্ল্যাক বক্স যখন খুঁজে পাওয়া গেল, এরপর কি করা হয় না, এই ব্ল্যাক বক্সকে পাঠানো হয় ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সির কাছে। সেগুলো দেখলেন NTSB হচ্ছে ইউএস এর, এবং BEA হচ্ছে ফ্রান্সের, এবং BGCA হচ্ছে ইন্ডিয়ার ইনভেস্টিগেটিভ অফিসার সংস্থা। এবার প্রথমে আসছে রিকভারি। রিকভার হচ্ছে ইনিশিয়াল ইন্সপেকশন, মানে হচ্ছে কোন জিনিসের উপর ইন্সপেকশন করা হবে না, যে ব্ল্যাক বক্স আমি পেলাম তার মধ্যে কোনো রকম ড্যামেজ আছে কিনা, তার মধ্যে জল প্রবেশ করেছে কিনা, এবং সেখান থেকে কি কি ডাটা রিকভারি করা যেতে পারে, এগুলোকেই ইনিশিয়াল ইন্সপেকশনের মধ্যে রাখা হয়। যেমন আছে দেখুন, টেকনিক্যাল এক্সাম্পলস ফর দ্য ডিভাইস ফর ফিজিক্যাল ড্যামেজ, ওয়াটার ইন্ট্রুশন মানে হচ্ছে জল সেখানে প্রবেশ করেছে কিনা, বার্ন মার্কস অর ডেব্রিস। এরপর বলছে যদি দেখা যায় যে না মেমোরি ইউনিটটা ড্যামেজ হয়েছে, তাহলে কি করা হয় না, ডাটা রিকভারি স্পেশালিস্ট মে অ্যাটেম্প্ট টু রিট্রাইভ মেমোরি চিপস। যদি ডেটা ইউনিটটা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তখন কি করা হয় না, যে মেমোরি চিপটা আছে সেটাকে রিকভার করা হয়। এরপর ডেটা আমি পেলাম, তাহলে হচ্ছে কিনা ডেটা ডাউনলোড। ডেটাকে ডাউনলোড কিভাবে করবো, কোনো একটা কম্পিউটারের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে সেই ডেটাগুলোকে কালেক্ট করা হয়। দ্য ডিজিটাল মেমোরি ডাউনলোডেড অ্যান্ড ডুপ্লিকেটেড টু প্রিজার্ভ দ্য অরিজিনাল কপি। তাহলে তার যে ডিজিটাল মেমোরি যেটা থাকে, তার যে অরিজিনাল কপি সেটাকে স্টোর করা হয় বা প্রিজার্ভ করে রাখা হয়, এবং যে আপনার
ডুপ্লিকেট কপি যেটা আছে সেটাকে ইনভেস্টিগেশনের জন্য ব্যবহার করা হয়। এখানে কি বলেছে, ইফ দ্য ইন্টারফেস ইজ ড্যামেজড, মানে হচ্ছে ওই যে মেমোরি ইউনিট যদি ড্যামেজ হয়ে যায়, ডাটা মে বি ম্যানুয়ালি এক্সট্রাক্ট করা হয় ফ্রম মেমোরি চিপস ইউজিং অ্যাডভান্স ফরেনসিক্স। তার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, আর উন্নত মানের ব্যবস্থা রয়েছে, সেখান থেকে এই তথ্যগুলোকে কালেক্ট করা হয়। এবার ডেটা ডিকোডিং অ্যান্ড সিনক্রোনাইজেশন এবার ধাপে ধাপে করা হয়। তো প্রথমে আসছে ডেটা সিনক্রোনাইজ ডিকোডিং এবং সিনক্রোনাইজেশন কিভাবে করা হয় না, ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে প্রথমে রেকর্ড নেওয়া হবে। সেখান থেকে আমি আগে বললাম যে ফ্লাইট ডেটা রেকর্ড যেটা আছে সেটা হচ্ছে প্লেন ঘটিত কোনো ত্রুটি রয়েছে কিনা, তার ইঞ্জিনের সমস্যা, তার গতিবেগ কিরকম ছিল, কতটা উচ্চতায় সে উঠছিল, এগুলো হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ড থেকে এক্সট্রাক্ট করা হয় রেকর্ড থেকে। Decoded into readable engineering units, example altitude in feet আর speed in knots, এগুলো সংকেত দেওয়া রয়েছে। Parameters are plotted as graphs to see how the aircraft behave, এটাকে গ্রাফের উপরে প্লট করা হয়। যেসব জিনিসগুলোকে চেক করা হয়, স্পিড, পিচ, রোল, ইয়াও, ইঞ্জিন থ্রাস্ট, ফ্ল্যাপ সেটিংস, ল্যান্ডিং গিয়ার এটসেট্রা। এরপর আসছে ককপিট ভয়েস রেকর্ডার। আগে বললাম ককপিটের যে কথোপকথন যে রেকর্ড এবং তারা হেল্পের জন্য আবেদন করেছিল কিনা, সেই সমস্ত তাদের ক্রিউ মেম্বারদের মধ্যে কি আলোচনা চলছিল, এই সমস্ত যে কথোপকথন রয়েছে সেগুলো এখানে রেকর্ড করা হয় এবং সেগুলোকে অ্যানালিসিস করা হয়। এবার টাইমলাইন রিকনস্ট্রাকশন। টাইমলাইন রিকনস্ট্রাকশন মানে হচ্ছে এই যে সিভিআর ডেটা বা আমি যে ককপিট ভয়েস রেকর্ডের ডেটা যেটা পেলাম এবং ফ্লাইট ডেটা রেকর্ডার যেটা ডেটাটা পেলাম সেটাকে করা হয় কিনা মিনিট বাই মিনিট বা সেকেন্ড বাই সেকেন্ড সেটাকে মিলিয়ে ম্যাচ করে দেখা হয়। এর ফলে কি হয় না, যে যখন ঘটনাটা ঘটছে সেই মুভমেন্টে পাইলটের অবস্থা কিরকম ছিল, সে কি স্ট্রেস ফিল করছিল, না সে কি ধরনের স্টেপ নিয়েছে প্লেন ক্র্যাশকে রক্ষা করার জন্য, এই সব জিনিসগুলোকে সেগুলোকে মিনিট বাই মিনিট বা সেকেন্ড বাই সেকেন্ড সেগুলোকে অ্যানালিসিস করা হয়। তো সেটা দেখবেন এফডিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার অ্যান্ড সিভিআর ডেটা আর সিনক্রোনাইজড বাই টাইম স্ট্যাম্প। Investigators build a minute by minute, sometimes second by second sequence of events. এরপর যেটা বললাম যে এই যে দুটো ডেটার মধ্যে কোরিলেট করার চেষ্টা করা হয়, হ্যাঁ, তো সেখানে আছে হেল্প কোরিলেট হোয়াট দ্য এয়ারক্রাফট ওয়াজ ডুইং উইথ হোয়াট দ্য ক্রিউ ওয়াজ সেইং অর হিয়ারিং। এটা হচ্ছে মেন ব্যাপার, এটা বলা হচ্ছে টাইম রিকনস্ট্রাকশন। মানে ঠিক যে মুভমেন্টে প্লেনের এই অবস্থা ছিল সেই সময়ে পাইলটদের মধ্যে কি কথোপকথন চলছিল বা কি সব ডিসিশন তারা নিয়েছে, পাইলটের স্ট্রেস লেভেল কিরকম ছিল, এগুলোকে মিলিয়ে দেখা হয়। এরপর আসছে হিউম্যান অ্যান্ড মেকানিক্যাল ফ্যাক্টর অ্যানালিসিস। হিউম্যান ফ্যাক্টর মেনলি হচ্ছে পাইলটদের যে সিচুয়েশন, যেমন হচ্ছে এখানে বলছে হিউম্যান ফ্যাক্টরের মধ্যে কি আছে দেখুন, পাইলট, ডিসিশন মেকিং, ফ্যাটিগ অর স্ট্রেস। আর সিস্টেম ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে সিস্টেম ফ্যাক্টর বা মেকানিক্যাল ফ্যাক্টরের মধ্যে আছে কিনা অ্যাভিওনিক্স, হাইড্রোলিক্স, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, যেগুলো আপনাকে বললাম যে ফ্লাইটের যন্ত্রের উপর যে সব রেকর্ডগুলো করা হয়ে থাকে। এখান থেকে কি দেখা হয় না, এই যে হিউম্যান এন্ড মেকানিক্যাল ফ্যাক্টর অ্যানালিসিসের পর সেখান থেকে দেখা হয় পাইলট এররস অর মিস কমিউনিকেশন ছিল কিনা, ইকুইপমেন্ট মাল ফাংশন ছিল কিনা, এনভায়রনমেন্টাল কন্ডিশনস কিরকম ছিল। এরপর করা হয় কিনা, এটা করা হয় আবার না করা যেতে পারে, অনেকে করে না, যখন প্রয়োজন পড়ে তখন এটা করতে হয়। এটা হচ্ছে সিমুলেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন, মানে হচ্ছে যে রেকর্ডগুলো আমি পেলাম, যে তথ্যগুলো আমি পেলাম, সেটাকে একটা 3D অ্যানিমেশনের মাধ্যমে পুরো ঘটনাটাকে একবার রিপিট করা। তাহলে প্লেন ওড়ার সময় কিরকম পরিস্থিতি ছিল এবং প্লেন ক্র্যাশ হয় যখন তার মধ্যবর্তী যে পরিস্থিতি, সেই জিনিসটাকে একবার যাচাই করে নেওয়ার জন্য এটাকে 3D অ্যানিমেশনের মাধ্যমে করা হয়। যেমন বলছি কিনা, ডেটা মে বি ইউজ টু রিক্রিয়েট দ্য ফ্লাইট পাথ ইউজিং ফ্লাইট সিমুলেশনস, software or 3D animation helps in public reports of code proceedings. এরপর সবচেয়ে পরপর আসছে ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট জমা করতে হবে। ফাইনাল রিপোর্টে কি কি আছে না, ফাইন্ডিং ফ্রম ব্ল্যাক বক্স অ্যানালিসিস আর কম্পাইলড ইনটু দ্য ফাইনাল ইনভেস্টিগেশন রিপোর্ট। দ্য রিপোর্ট মে বি ইনক্লুড, কি কি ইনক্লুড থাকতে পারে বলে মনে হচ্ছে আপনাদের, যা প্রবাবল কজ অফ ক্র্যাশ, কি কারণের জন্য ক্র্যাশ হয়েছিল, হ্যাঁ, কোন রকম প্লেনের ত্রুটি ছিল নাকি পাইলটদের ডিসিশন মেকিং এ ভুল ছিল না মিস কমিউনিকেশনের জন্য এটা হয়েছিল, এখান থেকে ফাইনাল রিপোর্ট পাওয়া যাবে। কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস মানে যে ফ্যাক্টরগুলো কাজ করেছিল এই প্লেন ক্র্যাশের জন্য, আর সেফটি রিকমেন্ডেশন টু প্রিভেন্ট ফিউচার ইনসিডেন্টস, তাহলে ভবিষ্যতে আমরা কি কি স্টেপ নিতে পারি যাতে এই ধরনের ইনসিডেন্ট না হয়। এরপর যেটা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট নোটস, কি কি নোটস নেওয়া দরকার এখান থেকে, সেগুলো হচ্ছে কি না, অ্যানালিসিস ইজ কনফিডেন্সিয়াল ডিউরিং দ্য ইনভেস্টিগেশন, সিভিআর রেকর্ডিংস হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডিং যেটা আছে সেটাকে কোনো সময় পাবলিকলি রিলিজ করা হয় না, সেটাকে রেসপেক্ট ফর দ্য ক্রিউ অ্যান্ড দ্য ফ্যামিলিজ, ক্রিউ এবং ফ্যামিলিদের জন্য সেটাকে হাইড করে রাখা হয়, সেটাকে কখনো পাবলিকলি সেটাকে প্রকাশ করা হয় না। এরপর বলছি কিনা, এই যে অ্যানালিসিস ক্যান টেক উইকস অর টু সেভারাল মান্থ,
এই যে অ্যানালিসিস, পুরো যে সন্ধান প্রক্রিয়া বা যে ইনভেস্টিগেশন তদন্ত যে পদ্ধতি, সেটা চলতে পারে কত না সপ্তাহ বা মাস খানেক ধরেও চলতে পারে। তো এটাই ছিল পুরো তথ্য যে এই যে প্লেন ক্র্যাশ হলো, এখানে ব্ল্যাক বক্সের কি ভূমিকা রয়েছে, ব্ল্যাক বক্স কি কি তথ্য আমাদের তদন্তকারী যে দল আছে তাদের হাতে তুলে দিতে পারে, এবং এখান থেকে ভবিষ্যতে কি কি ডিসিশন এই যে প্লেন তৈরি করবার সময় বা প্লেন যারা ইনভেস্টিগেশন করেন তারা মেনে চলতে পারেন। তো এগুলো হচ্ছে মেন ব্ল্যাক বক্সের কাজ, এবং এখানে আপনাদের আলোচনা করে দিলাম যে কিভাবে স্টেপ বাই স্টেপ কি কারণের জন্য এই যে তথ্য কি কারণে প্লেন ক্র্যাশ হলো, সেই তথ্য কেন এত আসতে দেরি হয়, সেই জিনিসটা আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লাগবে। সুতরাং যদি ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। আর অবশ্যই যদি বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে নেবেন। ধন্যবাদ।